পাকিস্তানের ইসলামাবাদে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। যুদ্ধবিরতির নড়বড়ে বাস্তবতার মাঝেও কূটনৈতিক সমাধানের শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এই বৈঠককে। এই আলোচনায় সব পক্ষকে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইসলামাবাদের এই বৈঠক শান্তির দরজা খুলবে নাকি নতুন সংঘাতের ইঙ্গিত দেবে, এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ইসলামাবাদ এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যুদ্ধ, অবিশ্বাস ও উত্তেজনার মাঝে শান্তির সম্ভাবনা খুঁজতে মুখোমুখি বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে বাড়ছে আশা, আবার অনিশ্চয়তাও। ৬ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত, হাজারো প্রাণহানি আর বৈশ্বিক জ্বালানি সংকটের পর এবার কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া এই আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, শীর্ষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইরানের শীর্ষ নেতারা। এদিকে এই আলোচনায় সব পক্ষকে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। মহাসচিবের মুখপাত্র বলেন, কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত বন্ধ দেখতে চায় জাতিসংঘ। যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তান যে ভূমিকা পালন করছে তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা আশা করছি এই প্রচেষ্টা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। আলোচনার টেবিলে রয়েছে বড় ধরনের মতপার্থক্য। ইরানের 10 দফা প্রস্তাবে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা। তবে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। ইরান বলছে সেখানে হামলা বন্ধ না হলে কোনো চুক্তি সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এদিকে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক শুরুর আগে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরের পর থেকে লেবাননের সারাফান্দ শহরটিতে 2 দফা এবং খিরবাত আল দোয়ারের এলাকাতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল লেবাননের সাথে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব লেবাননের সাথে সরাসরি আলোচনা করার নির্দেশ দিয়েছেন। আর এই আলোচনার মূল লক্ষ্য হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। বুধবার লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলায় 300-এরও বেশি মানুষ নিহত হওয়ার একদিন পর এমন ঘোষণা দেন নেতানিয়াহু। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর এবং সেটি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিলেও সেটি তারা এখনও কার্যকর করেনি। তিনি লেবাননে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব দিয়েছিল সেটিতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ আছে। আরাকচি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরিপন্থী যে কোনো পদক্ষেপ বা অবস্থান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পালনের ব্যর্থতা হিসেবে গণ্য হবে। এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর বুধবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে 300-এরও বেশি মানুষ নিহত এবং প্রায় 1200 মানুষ আহত হন। লেবাননে অব্যাহত হামলা এবং সেখানে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের 80-টিরও বেশি দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সদস্য এবং নেতাদের ওপর অগ্রহণযোগ্য ও আগ্রাসী আচরণের কঠোর সমালোচনা করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এসব খবর জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত উমর হাদি এই যৌথ বিবৃতিটি পাঠ করেন। বিবৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে এই হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে চিহ্নিত করা হয়নি। সম্প্রতি দক্ষিণ লেবাননে দায়িত্ব পালন করে ইন্দোনেশিয়ার 3 শান্তিরক্ষী নিহত হয়েছেন। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো ইউনিফিলের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা সতর্ক করে বলেছে, শান্তিরক্ষীদের উপর এই ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। একই সাথে বর্তমান সংঘাত নিরসনে সব পক্ষকে জরুরি ভিত্তিতে 2024 সালের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশগুলো।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ যেতে পারবে। যুক্তরাষ্ট্রকে ইরান 10 শর্তের যে প্রস্তাবনা পাঠিয়েছে সেসবের মধ্যে একটি শর্ত এটি বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছে দিনে অনধিক 15টি জাহাজের শর্ত দিয়ে। বলা হয়েছে এই 15টি জাহাজের গতিবিধিও ইরানের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে। উপসাগরীয় অন্য দেশগুলোকেও এই শর্তের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন এই পথ দিয়ে তেল পরিবহনের বিষয়ে ইরান খুবই খারাপ আচরণ করছে, যা বিদ্যমান চুক্তির পরিপন্থী। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ দিয়ে যাওয়ার সময় ইরান তেলের জাহাজ থেকে যে টোল আদায় করছে তা বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ন্যাটোর কাছ থেকে দ্রুত, দৃশ্যমান ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চান। বৃহস্পতিবার ইউরোপীয় 2 কূটনৈতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। ট্রাম্পের এই বার্তায় এরই মধ্যে ভোটযুক্ত দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন মার্ক। বৈঠকের পর ইউরোপীয় কূটনীতিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অসন্তোষ বাড়ছে, বিশেষ করে মিত্রদের সাথে পর্যাপ্ত পরামর্শ না করেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায়। এদিকে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে এখনো পর্যন্ত পার হয়েছে মাত্র 9টি জাহাজ। বিবিসির তথ্য অনুযায়ী এর মধ্যে তেল এবং রাসায়নিক বাহী ট্যাঙ্কারও রয়েছে। কুখ্যাত নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনকে নিয়ে হঠাৎ বক্তব্য দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অ্যাপস্টেইনের সাথে তার পূর্ব পরিচয় এবং সম্পর্ক নিয়ে ছড়ানো অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেন মেলানিয়া ট্রাম্প। অ্যাপস্টেইনের অপরাধ কর্মকাণ্ডে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই সাথে অ্যাপস্টেইনের ভুক্তভোগীদের জন্য প্রকাশ্যে শুনানির ব্যবস্থা করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন এই ফার্স্ট লেডি। বৃহস্পতিবার মার্কিন হোয়াইট হাউসের এক বিবৃতিতে সাংবাদিকদের তিনি এসব কথা জানিয়েছেন। মেলানিয়া ট্রাম্প বলেন, তিনি কখনোই অ্যাপস্টেইনের বন্ধু কিংবা ভিকটিম ছিলেন না। নিউ ইয়র্ক সিটি ও পাম বিচের সামাজিক পরিমণ্ডলে একই অনুষ্ঠানে মাঝে মাঝে আমন্ত্রণ পাওয়ার কথা জানালেও তবে তার সাথে বা তার সহযোগী গেজেলিন ম্যাক্সওয়েলের সাথে তার কোনো সম্পর্ক ছিল না বলে জানান। যুদ্ধকালীন জরুরি অবস্থা তুলে নেওয়ার পর আবারও শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বহুল আলোচিত দুর্নীতি মামলার শুনানি। দেশটির আদালতের মুখপাত্র জানিয়েছেন, আগামী রবিবার থেকে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে। বুধবার পর্যন্ত সপ্তাহে 4 দিন নিয়মিতভাবে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে ইরান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থার ফলে এই বিচারিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। এক বিবৃতিতে বলা হয়, জরুরি অবস্থা প্রত্যাহার এবং ফেরার পর শুনানি নিয়মিতভাবে শুরু হবে। দীর্ঘদিন ধরে চলা এই দুর্নীতি মামলা ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে এবং এটি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করেন। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে 32 ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার বিকেল থেকে রবিবার পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। শেষ হবে রবিবার মধ্যরাতে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই। বসন্ত এলেই রঙে রঙিন হয়ে ওঠে ইউরোপের দেশ নেদারল্যান্ডস। মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত টিউলিপ আর ড্যাফোডিলের রঙিন কার্পেটে ঢেকে যায় দেশটির বোলেনস্ট্রিক অঞ্চল। পর্যটকদের ভিড়ে তখন মুখর হয়ে ওঠে লিসে শহর এবং কিউকেনহফ পার্ক। সেই টিউলিপ বাগানের বিস্তারিত থাকছে রিপোর্টে। হলুদ, লাল আর নীল নানা রঙের ফুলের সমারোহে যেন আঁকা হয়েছে প্রকৃতির ক্যানভাস। যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। নেদারল্যান্ডসের বোলেনস্ট্রিক অঞ্চলে এখন টিউলিপের মৌসুম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন লিসে শহর এবং কিউকেনহফ পার্কে।
কেউ ছবি তুলছেন, কেউ বা হেঁটে কিংবা সাইকেলে ঘুরে দেখছেন ফুলের রাজ্য। এখানকার টিউলিপগুলো আমার খুব ভালো লাগে। মনে হয় এই সৌন্দর্যই হয়তো ভ্যান গগকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিল। ফুলের এই মাঠ শুধু চোখকে আরামই দেয় না, একে ঘিরে গড়ে উঠেছে পর্যটনের দারুণ এক সম্ভাবনা। বিশেষ করে সাইকেল ভ্রমণ পর্যটকদের অন্যতম আকর্ষণ। ছবিতে বা দোকানে টিউলিপ দেখেছি, কিন্তু এখানে এসে বাস্তবে দেখা এটা একেবারেই অন্যরকম অভিজ্ঞতা। সৌন্দর্যই শুধু নয়, অর্থনীতিতেও বিশাল অবদান রাখছে এই ফুল শিল্প। বিশ্বে প্রায় 50% তাজা ফুল রপ্তানিতে শীর্ষে নেদারল্যান্ডস, বছরে যার বাজার মূল্য $4 বিলিয়ন বেশি। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় সারা বছরই ফুল উৎপাদন করে নেদারল্যান্ডস, ফলে বৈশ্বিক ফুল বাজারে তাদের আধিপত্য চিরন্তন। প্রকৃতির রঙে আঁকা এই সৌন্দর্য দেখতে তাই প্রতি বছরই ছুটে আসেন লাখো মানুষ। বসন্তের এই ফুল উৎসব যেন নেদারল্যান্ডসের আরেক পরিচয়। চৈতি সরোয়ার, ৭১। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের আর নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, ৭১-এর সাথে থাকুন।